আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। জাস্ট অফিস থেকে এসেছি, এসেই এসিটা চালিয়ে বাচ্চাদের নিয়ে ঘরের মধ্যে বসে আছি। হাত মুখটা ধুয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, তারপরে আমি অন্য কাজ করব। অনামিকা হচ্ছে আমার বন্ধু, আমরা অনা বলি। অনা প্রত্যেক দিন বলে পূর্বাদি ও আমার সে কয়েকদিন ধরেই মিট করতে চাইছে। পূর্বাদি তুমি, আমি এত বিজি থাকছি অন্য কিছু নিয়ে, ওর সঙ্গে মিট করা হচ্ছে না। তো আমাকে বলছে পূর্বাদি তুমি, কালকেও ফোন করেছিল, তখন আমার পুজো ছিল বৃহস্পতিবারতে। আমি বৃহস্পতিবারটা খুব একটা বাড়ির বাইরে বেরোই না, বিকজ প্রচণ্ড অফিসেও প্রেশার থাকে, বাড়ি এসে প্রচুর কাজ থেকে পুজো থাকে, সেজন্য বেরোনো মুশকিল হয়। কালকেই বলেছে আজ কিন্তু তোমাকে মানে ফ্রাইডে তোমার বেরোতেই হবে। সে কারণে আমি ডিনারের অর্ডারও তুলিনি। মানে আজ যদি না যাই তাহলে খুব খারাপ হবে। সেখানে অনার সাথে আবার ডেটিং আছে আমার 8টার সময়। তো তার মাঝখানে ভাবলাম এসে আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমাদের মেসেজ আমার দেখতে, আমার উত্তর দিতে আমার খুব ভালো লাগে। তোমরা প্লিজ কমেন্ট করবে। খারাপ ভালো সবটাই আমি নিতে পারি, সেখানে কোনো অসুবিধা নেই। তোমরা আমার বন্ধু, তো সেই কারণে তোমাদের যে আমার সব কিছুই ভালো লাগবে এটা তো নাও হতে পারে। আর আমি সত্যিই পারফেক্ট নই, আমি একেবারেই পারফেক্ট হতেও চাই না। খুব বেশি পারফেক্ট হলে না পারফেকশনিস্টদের প্রচণ্ড পরিমাণে কষ্ট। একটা দিন যদি তাদের রান্না খারাপ হয়, একটা দিন যদি তোমাদের তুমি দেরিতে পৌঁছো, একটা দিন যদি তুমি কোনো কাজটা না করে রাখো, মানে মানে তাহলে তোমার হয়ে গেল সেদিন তো মৃত্যুদণ্ড আর কি। তার ভালো লাগাগুলো অন্য দিনের সমস্ত ভালো লাগা সব খারাপ হয়ে যায়। সেই কারণে যারা পারফেকশনিস্ট তাদের পক্ষে খুব মুশকিল। বাট আমাকে না পারফেকশনিস্ট হতে হয়, বিকজ আমি একটা জায়গায় চাকরি করছি, সেখানকার আমার কিছু রেসপন্সিবিলিটি আছে। আমি কিছু লোককে নিজের হাতে রান্না করে পাঠাচ্ছি, সেখানে আমার কিছু দায়িত্ববোধ আছে, দায়বদ্ধতা আছে। তাছাড়া আমি একদম পারি না বন্ধুরা রাস্তায় ওয়েট করবে, আমি দেরি করে যাব, বা কেউ আমায় গাড়ি করে পিক আপ করতে এসছে, আমি তার সেখানে দেরি করে বেরোবো, এগুলো আমি পারি না। সেই কারণে ওই যে বললাম, বা বাড়িতে প্রচুর লোকজনকে ডেকে তাদের বসিয়ে রেখে আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, বা ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, বা তাদের বসিয়ে রেখেছি একা একা, বা পুজোর সময় যেই পুজো হয়ে গেল সঙ্গে সঙ্গে আমাকে ভোগ দেওয়া। মানে এই যে জিনিসগুলো মানে করতে করতে কি হয়েছে, মানে কেউ মানে আমাকে কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছি, বা আমি আমার শরীর খারাপ বললেও কেউ বিশ্বাসও করে না মেবি। তো সেখানে পারফেকশনিস্ট হওয়াটাও খারাপ, মানে মুশকিল আছে। তাই আমি বলছি তোমরা আমার দোষ গুণে দিয়ে আমিও তাই তোমাদের মতনই একদম নর্মাল একটা মানুষ। আমার লাইফে আপস ডাউনস আছে, আমার লাইফে খারাপ লাগা ভালো লাগা আছে, আমার জীবনে দোষ গুণ আছে। তো সেখানে তোমরা সবটাই বলতে পারো। আমার যদি উত্তর দেওয়ার থাকে উত্তর দেবো, আর যদি কন্ট্রাডিক্ট করার থাকে তাহলে সেখানে করবো, যদি না থাকে সেটাকে অ্যাকসেপ্ট করবো। সে কারণে এটা করতেই পারো, বলতে পারো তোমরা, আমার খুব ভালোই লাগবে। আর হচ্ছে আমি একটুখানি হ্যাপি গো লাকি টাইপ আছি, মজা করে বাঁচতে ভালোবাসি। খুব সিরিয়াস যখন হয় বা খুব ক্রাইসিস টাইমে আমি খুব চুপ হয়ে যাই। আর সবাই যেমন খুব হাইপার থাকে, আমি তখন একদমই চুপ থাকি। বরং আমি ভাবি কী করে সিচুয়েশানটাকে ম্যানেজ করা যাবে, সেটা ভাবি। সিচুয়েশান ম্যানেজ করার জন্য প্রচুর লোকের কাছে সরি বলতে হলে আমি বলতে রাজি আছি, বাট হাইপার হই না। একসঙ্গে দুটো মানুষ যদি একই সঙ্গে হাইপার হয়ে যায় বা রাস্তাঘাটে যেখানে খুশি, তাহলে কিন্তু সমস্যাটা আরও বেড়ে যায়। আর তাতে বা তুমি একটা ভীষণ ক্রাইসিস টাইমে সবাই হয়তো ভাবছে চিন্তা করছে, এটা করছে, প্রচুর কিছু করছে, চিৎকার চেঁচামেচি, শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি সেখানে খুব কুল হয়ে যাই। বিকজ আমি ভাবি এটা একটা সমস্যা, এখান থেকে আমাকে বেরোতে হবে। তো আমাকে আই হ্যাভ টু থিঙ্ক ইন দিস ওয়ে, কাকে ফোন করা যায়, কী করা যায় না করা যায়, আমাকে সেইটা ভাবতে হয়। সেই জন্য আমি তখন একদম চুপ থাকি। আর ছোটোবেলায় আমি প্রচণ্ড স্টাবেন ছিলাম, প্রচণ্ড জেদ, প্রচণ্ড রাগ, এটা পছন্দ না ওটা পছন্দ আছে না।
বাট আস্তে আস্তে সেগুলো কিন্তু বয়সের সাথে সাথে মানুষের ব্যবহারের সাথে সাথে দুঃখ পেতে পেতে সেটাও অনেকটা আমি সেই রাগগুলো অভিমানগুলো এখন আর নেই। কোনো কিছু নিয়ে এখন আর খারাপ লাগে, যা পাই তাই খেয়ে নিই, খাওয়াটা মনে হয় এখন পেট ভরানোর জন্যে খাই, এরকম ব্যাপার। অত ফাঁসি আমি এখন আর কোনো কিছু নেই। সেখানে তোমরা আমাকে বলতেই পারো, খারাপ ভালো সবটাই আমি গ্রহণ করব। দেখো তোমরা, প্রচণ্ড বাইরে গরম পড়েছে, আমাদের এসিতে হয়তো অফিসে থাকছি, বাড়িতে এসে এসি থাকছি, আবার কিচেনে দৌড়চ্ছি, রাস্তাঘাটে হয়তো সবসময় বাস আমরা এসি পাচ্ছি না, বা যারা গাড়িতে করে আসে সেখানেও এসি। তো কী হচ্ছে, আমাদের সবার স্কিন খুব ড্রাই হয়ে যাচ্ছে। এই সময় না আমাদের প্রচণ্ড পরিমাণে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, আমাদের ডায়েটের উপরে নজর দেওয়া এটা ভীষণ দরকার। তো সেই কারণে আগে তুমি দেখতে, আমাদের ছোটোবেলায় দেখতে একবেলায় আমাদের গরমকালে কোনোদিনও ময়েশ্চারাইজার তেল এসব লাগাতেই হতো না, এখন সারা বছর লাগাতে হয়। সবাই বডি ম্যাসাজ করাচ্ছে, ময়েশ্চারাইজার ছাড়া তো এখন ভাবাই যায় না। আমি রাত্রে শুতে যাওয়ার আগেও লাগাতে হয়, এত কাজ করি, বাসন মাজি, এই করি তাই ভালো করে হাতে না লাগালে ভীষণ হাত ফাট ড্রাই হয়ে থাকে। এসিতে থাকলে শরীরের পুরো স্কিনটাই ড্রাই হতে থাকে, সেই কারণে ভীষণভাবে ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, সানস্ক্রিন তো ইউজ করতেই হবে। আর যেটা হচ্ছে, প্রচুর পরিমাণে ওকে ফ্লুইড ইনটেক করতে হবে। গরমকালে প্রচণ্ড ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকে, সেই কারণে প্রচুর পরিমাণে জল খেতে হবে, ওআরএস খেতে হবে। এখন ভীষণ ভালো ভালো বাজারে ওআরএস কিনতে পাওয়া যায়, সেটা খেতে পারো একটা প্যাকেট। তাছাড়া মনে করো বাড়িতে নুন চিনির জল খেতে হবে, নিজে করে খেতে হবে, লোক না থাকবে। ওয়াটারমেলন প্রচুর পরিমাণে খাও, ফলের মধ্যে প্রচুর জল আছে, ফল খাবে। দই প্রত্যেক দিন খাও, দই ভীষণ পেটের জন্য ভালো। এই সময় ভীষণ পেটের প্রবলেম হয়, দেখবে অনেকেরই ইনডাইজেশনের প্রবলেম হয়, কখনো বলবে স্টমাক আপসেট হয়ে গেছে। দই ভীষণ ভালো, দই বাড়িতে পাতো বা কিনে খাও, দইটা ডায়েটের মধ্যে ইনক্লুড করতে হবে। শশা খাওয়া ভীষণ ভালো, যত রিচ কম খাবে, স্পাইসি খাবার একটু কম খাওয়াটাই বেটার সামারে। আর এরপর তো টক ডাল খাওয়া শুরু হয়ে যাবে নিশ্চয়ই তোমাদের সবার, টক ডাল খাওয়া, তেতো খাওয়া দরকার। অনেক রকমের এই সময় ইয়ে হয়, অসুখ বিসুখ লাগে, তেতো খাওয়াটা ভীষণ একটা ইয়ে করার দরকার। আমি অনেক ছোটোবেলায় সুদিন জেঠির বাড়িতে যখন থাকতাম, আমি দেখেছিলাম জেঠিমা কী সুন্দর করে, ওনাদের একটা খাওয়াটাও একটা ভীষণ সিস্টেমেটিক্যালি, ভাত তার সঙ্গে একটা তেতো প্রথমে থাকবে, তারপরে থাকবে ডাল, তার সঙ্গে একটা ভাজা, তারপর একটা মিক্সড ভেজিটেবলস, তারপরে একটা মাছ, সেটাও প্রায় অনেক সময় সবজি দিয়ে বা অনেক সময় এটাই যাই হোক, একটা মাছ, একটা দই, মানে এইরকমভাবে প্যাটার্ন রেগুলার, তাই একদম এইরকমভাবে খাওয়া দাওয়া। রাত্রেও যারা খেতে রুটি খেত, তার সঙ্গে কিন্তু প্রোটিন ইনটেক করানো যায়, নয় নিউট্রিলা, নয় রাজমা, নয় চিকেন, নয় ডিম, মানে এরকম থাকবে। কিন্তু তেতো, ডাল, মিক্সড ভেজিটেবলস এগুলো মাস্ট। আর একটা বড়ো করে স্যালাড, তার মধ্যে গাজর থাকবে, শসা থাকবে, টমেটো থাকবে, পেঁয়াজ থাকবে। গরমের দিনে পেঁয়াজ খাওয়াটাও খুব ভালো। যেখানে তোমার যেমন দুর্গাপুর যে সমস্ত জায়গায় স্প্রেড কম হয়, সেই সব জায়গায় তো সবরা পেঁয়াজ ব্যাগের মধ্যেও রেখে দেয়। পেঁয়াজ ভীষণ এটাকে টানে অ্যাকচুয়ালি, সেই জন্য পেঁয়াজ খাওয়াটাও ভীষণ জরুরি। আর স্কিনের সঙ্গে সঙ্গে দেখো, আমাদের হেয়ারের কথা আমি যেটা বলবো, কালকে আমাকে একজন লিখেছেন আমার হেয়ার কেয়ার নিয়ে বলা। বিশ্বাস তোমরা হয়তো কেউ করবে না, আমি কিন্তু আমার চুলের যত্ন কিচ্ছু নিই না। আমি লাস্ট কবে আমার চুলে তেল দিয়েছি আমার মনে নেই, আমি রিমেম্বার। আমাদের বাড়িতে কেউ চুলে তেল দেয় না, কোনো দিন না। এখন ডাক্তার চুলে তেল দিতে বারণ করছে, লিটারেলি বাচ্চাদেরও বারণ করা হয়, কিন্তু আমরা চুলে তেল দিই না। আচ্ছা,
আর হচ্ছে আমি কখনো চুলে কালার করিনি, কখনো চুলে অযথা হেয়ার ড্রায়ার ইউজ করা, স্ট্রেটনার ইউজ করা এগুলো করিনি, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর হচ্ছে আমি একটাই শ্যাম্পু ইউজ করি বহু বছর থেকে, মনে পড়ছে না, স্কুল ডেজে পরে হয়তো কলেজ ডেজ, সানসিল্ক ইয়েলো, সেটা তার সঙ্গে কন্ডিশনার। আর সিরাম টিরাম আমি কিচ্ছু দিইনি। স্পা আমি হয়তো আমার এত বছরের জীবনে একবার করেছি। আচ্ছা, আর আমি মেহেন্দি করি। মেহেন্দি করি আমি তোমাকে বলছি, তাও বছরে গুনলে হবে হয়তো 6বার। যখন আমি মেহেন্দি করি তখনই একমাত্র, যেহেতু ওখানে কালারের জন্য আমাকে খয়ের বা কফি ইউজ করতে হয়, সেই জন্যে আমি একটু তেল আমাকে দিতে হয়। অনেকে বলে মেহেন্দি করলে নাকি মাথায় চুল প্রচণ্ড ড্রাই হয়ে যায়, বা বিশেষ করে আমার চুল প্রচণ্ড সিল্কি। আর আমাদের চুল অনেক কারণেই খারাপ হতে পারে। এক নম্বর পেটের প্রবলেম হয়, যদি ইনডাইজেশনের প্রবলেম হবে তাদের জন্য চুলের ক্ষতি হয়, হেয়ার ফল হয়, জলের জন্য তো হয়, প্রচণ্ড স্ট্রেস থেকে হয়, মানুষের টেনশন থেকে হয়, অযথা চুলে কালার ইউজ করা, স্ট্রেটনিং ইউজ করা, এগুলোর জন্য প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় বা চুল খারাপ হয়। আর তেল মাখা, চুলে তেল কম দাও। অনেকে অয়েল ম্যাসাজ ফ্যাসাজ গরম এই জন্য করো, আমি জানি না এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ আমি তেল মাখিনি, অলরেডি কেউ তেল মাখে না। আমার মা, বাবা, পিসিদের, দিদি সবার খুব ভালো চুল। তোমরা এখন যে আমার চুল দেখছো এটা কিছুই নয়। আমার কিন্তু ছোটোবেলায় আমি বহুবার ন্যাড়া হয়েছিল, আমি ন্যাড়া হতে প্রচণ্ড ভালোবাসতাম। বাড়িতে নাপতে যেই আসতো দাদুদের, বাবাকে সব চুল কাটাতে, আমি গিয়ে খবরের কাগজ মাঝখান থেকে কেটে গলায় জামার মতন পরে বসে পড়তাম। সবাই আমাকে নেড়ি বলে রাখতো তার জন্য নৈহাটিতে। এরপরে যখন আমি স্কুল লাইফে যখন গেলাম তখন বিনুনি বাঁধতে হতো, তখনও আমার চুল ছোটো ছোটো, এই ছোটো 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 দুটো বিনুনি বেড়ে আমি স্কুল যেতাম। তারপর যখন আমি কলকাতায় এলাম তখন একটু বড় চুল হলো, কিন্তু সেটাও যে প্রচণ্ড একটা সুন্দর চুল আমি বলবো না। চুলটা খুব সিল্কি, ভীষণ সুন্দর ছিল, বাট তখনও আমার লম্বা চুল কিন্তু নয়। তারপরে চুলের গল্পটা খুব মজার গল্প। আমার এক ফ্রেন্ড আছে মিতা, মিতা এখন লন্ডনে থাকে, আগেও সল্ট লেক থাকতো। মিতার প্রভাব আমার উপরে একটা অসম্ভব ছিল, আমার হরিহর আঁকটা ছিলাম। তখনকার সময় মিতা বাইক চালাতো সল্ট লেকে, ও বাইক চালাতো আর আমি পেছনে বসতাম। ওর একটা পোষা বাঁদর ছিল, তার নাম ছিল টটি, সে সামনে বসতো। আমরা সারা সল্ট লেক ঘুরে বেড়াতাম বিকেলবেলা। তো মিতা একদিনকে আমি কলেজ থেকে তখন 11-11 পড়ি বা 12-এ উঠবো, বাড়ি ফিরেছি, তো মিতা দেখলাম চুল কেটে এসছে ডায়নার মতন। এটি ডায়নার চুলটাকে তোমরা যদি মনে করো, চুলের সামনে থেকে পুরো এরকমভাবে লক্স গেছে, পেছন দিকে পুরো বয় কাটের মতন, অসাধারণ। মিতা যে ডিটো ওরকম চুল কেটেছে। তো আমি বললাম যে আমাকেও এরকম চুল কাটতে হবে। তখন বলে চল কোয়ালিটি সিম্পাতে। তো মা তো প্রচণ্ড বললো কেন কাটবি, কাটিস না তোর চুল এত সুন্দর কাটিস। দিদিরও প্রচণ্ড ভালো চুল, দিদির তো পুরো মুনমুন সেনের মতন চুল ছিল, মুনমুন সেন, ডিম্পল কাপাডিয়ার মতন করে এরকম স্টেপসে কাটা হতো ওর চুল, প্রচুর গোছ প্রচুর। তারপরে সেই সেনফাতে গেলাম, তো আমাকে দেখে ওরা বললো না চুলটাকে এরকম না, এই হচ্ছে এইরকম কাট হবে না। আমি বললাম হতেই হবে। ওর হলো আমার হবে না কেন? বলছে না, ওনার চুলের থেকে, আপনার চুলের কোয়ালিটির থেকে ওনার চুল মোটা, আমার চুলের এটা খুব তিন, তো ওনার চুলে হয়েছে, আপনার চুলে হবে না, কিন্তু ভালো আসবে না এইসব করে। আমি বললাম যেমন আসবে তেমন আসবে, আমাকে করে দিতে হবে। তারপরে উনি করে দিলেন। সামনেটা দেখছি ভীষণ সুন্দর লাগছে, একদম পুরো এখান থেকে ফ্লিপের মতন পড়ছে, অসাধারণ লাগছে। পেছনটা অন্য সময় আয়না দিয়ে দেখায়, সেদিকে আয়না দিয়ে দেখাচ্ছে না। ঠিক আছে, আমিও তো পেছন দিকে হাত পা দিয়ে দেখিয়ে নিই, সামনেটা নিয়েই বিভোর ছিলাম। বাড়িতে এসেছি, মা সামনেটা দেখে পেছনটা দেখে 2 কি 3টে চুল, আমি এইরকম 2 3টে চুল হবে, পেছনে আমি পড়ে আছি। মা তো চিৎকার করে কান্নাকাটি করে হুলস্থুল বাড়ির মধ্যে। আমি তো ভয় পেয়ে গেছি, কী করে এলাম। মা বলে তুমি এক্ষুনি গিয়ে এই চুল কী করেছিস তুই চুলের,
পেছন দিকে তো মাত্র দুটো চুল পড়ে, তুমি শিগগিরি যাও, গিয়ে বলে এই চুল তোমায় কাটিয়ে দিতে, দিয়ে তোমাকে বয় কাট করে দিতে। আবার পার্লারে গেলাম। পার্লারগুলো আমি তখনই আপনাকে বলেছিলাম, সিনফা বলে একটা পার্লার ছিল সল্টলেকে, কোয়ালিটিতে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে এটা হবে না, আপনার ওই কাটটা আসবে না। বললাম ঠিক আছে, তুমি বয় কাট করে দাও। তখন হয়ে গেল আমার একদম ছোটো ছোটো বয় কাট। অ্যান্ড তারপর থেকে আমি বড় বড় কানে এরকম দুল পরতাম, লম্বা লম্বা এত বড় বড়, অ্যান্ড তার সঙ্গে জাম্পস্যুট, জিন্স, শর্টস, এরকম আমার স্টাইল চেঞ্জ হয়ে গেল। আমি কলেজে যেতাম সবসময় জাম্পস্যুট পরে, নাহলে জিন্স, তার সঙ্গে টাকিং করা শার্ট। তো আমার কস্টিংয়ের প্রফেসর আমাকে বলতো, তুমি এখানে কেন, তোমার হলিউডে যাওয়া উচিত, তোমার স্টাইল, তোমার সব কিছু এখানকার জন্য নয়। এখনও আমার মনে আছে আড্ডির কথা শুনলে। তারপরে মাঝখানে চলে গেছে, কলেজ লাইফ শুরু হলো। আমার এক কলেজের বন্ধুর সঙ্গে আমাদের দুজনের কম্পিটিশনে আমার এই চুল রাখা। তারপর আমার চুল বড় হচ্ছে, এরকম খুব সুন্দর চুল আমার। আমার যখন বিয়ে হয়েছে তখন আমার প্রায় হাঁটুর তলা অবধি চুল, পুরো স্ট্রেট চুল, এত এত চুল, মানে কোনো লক্স ফক্স কিচ্ছু কাটা নেই। তারপর যেদিনকে বিয়ের দিন, ছেলের বাড়ি যেদিনকে ফাংশন, না আমার বাড়ি যেদিন ফাংশন, তো ওই পার্লারেই সাজতে গেছি, চুল বাঁধতে গেছি, ওই সিনফাতে যেখানে আমি চুল কেটেছিলাম ছোটোবেলায়। ওরা তো আমাকে দেখে মানে ওরা অবাক হয়ে যাচ্ছে। ওরা বলছে এই ক বছরের মধ্যে আপনি কী করেছেন, আপনার মাথায় এত চুল হয়ে গেল, এত চুল, এত গোছ, এত বিউটিফুল হেয়ার, পুরো স্ট্রেট চুল ছিল একদম। আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি। ওরা তো বলছে কী করেছেন, কী রহস্য আপনার, কী মেখেছেন, কোন তেল মেখেছেন, কী করেছেন, সমস্তখানে সব যারা আরও এসেছিলো সবাই কাস্টমারদের গল্প বলছে। মানে বিশ্বাস করে আমি কিচ্ছু করিনি, এমনি এমনিই হয়ে গেছে। এরকম আমি সাংঘাতিক যত্ন করি বা কিছু করি, বিশ্বাসই করতে চাইছে না। এবার যখন চুল বাঁধতে বসেছে, মুখটা ছিল এইটুকু রোগা, মানে ভাবতে পারবে না কী রোগা আমি ছিলাম, সেরকম রোগা, এইটুকু মুখ, আর চুলে যখন সেই ল্যাকার ফাঁকা দিয়ে খোপা করেছে এত বড়, তার উপরে ফুল লাগিয়েছে, মুখের থেকে খোপা বড়, বলছে কিছুতেই কিছু করা যাচ্ছে না, এত বড় চুলে কোনো খোপা এরকম করে হয় না। তো সেই আমার ওদের, আমি দেখেছিলাম ওদের এক্সপ্রেশন আমার এই চুল দেখার পর। তো হেয়ার এর জন্য, হেয়ার কেয়ারের মেন হচ্ছে পেট। পেট তোমায় ঠিক রাখতে হবে, হজম ভালো হতে হবে, রাতে ঘুম হতে হবে। ইনডাইজেশন হলে প্রত্যেক দিন তোমার তাহলে হেয়ার ফল হবেই হবে। চুলের যত্ন আমি আলাদা করে কিচ্ছু নিই না, চুল ভালো করে ব্রাশ করি, প্রত্যেক দিন শ্যাম্পু করি, আর হচ্ছে কালার করি না, হেনা করি, আর কিচ্ছু না। আমাকে ঈশ্বর দিয়েছে চুল, টেনশন কম করি, বরং বুদ্ধি বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করি। এই হচ্ছে আমার লাভ। আর একদিন বলছিল কী সুন্দর পরিপাটি হয়ে থাকো। ইয়েস, আমি প্রচণ্ড সুন্দর করে পরিপাটি হয়ে থাকি। অফিস থেকে আসার পরে কিচেনে যাব, তাও আমার তখনও লিপস্টিক থাকবে, তখন কাজল থাকবে। এটা এরকম না আমি যে তোমাদের সঙ্গে কথা বলার জন্য এগুলো করছি। আমি সকালে যে মেকআপ করেছি, সকাল 7টার সময় যেভাবে সেরে গেছি, এখনই মোটামুটি সেরকমভাবেই আছে, এখানে কিছুই আমি করিনি। এই হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলি, দেখো, আমি খুশি হলে আমি নাচি, আমি খুশি হলে আমি কবিতা পড়ি, আমি খুশি হলে আমি গান শুনি, বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজি, খুশি হলে, দুঃখ হলে আমি কবিতা শুনি, দুঃখ হলে আমি গান শুনি, দুঃখ হলে আমি বৃষ্টি দেখি। সেই কারণেই আমি জানি না, সেলফ লাভিং আমার একজন বন্ধু পিউ বলে একটি, আমার এক ফ্রেন্ড ইউটিউবে, তিনি আমাকে লিখেছেন, আমার কালকে একটা ডান্সের শর্ট দিয়েছিলাম, কি অদ্ভুত, ইজ দিস সেলফ লাভ? দিস ইজ সেলফ লাভ। আমার জীবনে আমি মালিক, আমি জাজ, আমার যেটা খুশি হবে আমি সেটাই করব। একটা মেয়ে তার বন্ধুদের সাথে একটা জায়গায় কোথাও বেড়াতে গেছে, সেই মনে হচ্ছে সে ডান্স করবে, আমরা সব বন্ধুরা করি। সেখানে তোমরা যে ভিডিওটা দেখেছো কালকে, সেখানে আমি একা ডান্স করছি, না কোনো আমার সঙ্গে, আমি কিন্তু কারোর কাছে
আনসারেবল না, তাও আমি তোমাদের বলছি। আমার ওই ফ্রেন্ডকেই উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। সেখানে না আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, আমি কোনো ছেলের সঙ্গে নাচছিলাম, কোনো পুরুষ আমার ধারে কাছে ছিল না, আমি একা ডান্স করছিলাম। আমরা 4টে বন্ধু মিলে তার এক বন্ধুর বাড়িতে গেছিলাম, সেখানে আমরা মজা করছিলাম। এটার মধ্যে কি অদ্ভুত সোশ্যাল মিডিয়ায় যে যা পারে করে, আমি এগুলো সত্যিই বুঝতে পারলাম না। আপনার যদি আপত্তি থাকে আপনি ভালো কিছু করুন। আপত্তির জন্য ইউটিউবে একটা বিশাল অফিস আছে, তারা এগুলো দেখে, তারা রেগুলার মনিটর করছে কে বাজে ভিডিও দিচ্ছে, কে খারাপ ভিডিও দিচ্ছে। আমি জিজ্ঞেস করবো বান্টিকে, বান্টি আমার যে ডান্স ভিডিওটার মধ্যে কিছু খারাপ ছিল কি না। মোর দ্যান 1000 লাইক করেছে। আমি বিশ্বাস করো, আই এম রিয়েলি শক। আমি তখন খুশি হয়ে আমি কী করি নিজেই জানি না। কখনো রান্না করছি, কখনো ঘর গুছোচ্ছি, কখনো বেরিয়ে পড়ছি, কখনো নাচছি, কখনো গান গাইছি। আর পাখিরাও পর্যন্ত নাচ, পশু পাখি সবাই তারা নাচে, গান গায়, গান গায় না, নাচে। খুশি হলে আপনি কি করেন আমি জানি না। বা বন্ধুদের সঙ্গে যদি আমি কখনো, আপনার কোনো গ্রুপ আছে কিনা আমার জানা নেই। এই কদিন আগে একটা মুভি দেখলাম, এই রাত তোমার আমার, সেখানে অপর্ণা সেনের ক্যান্সার হয়েছে, কত বয়স্ক, একটা ওদের 50 বছর অ্যানিভার্সারি মনে সেলিব্রেট করছিল, সেখানেও কিন্তু দুটো ওয়াইন নিয়ে ডান্স করছিল। আর এটার মধ্যে কোথায় খারাপ লাগা আছে আমি বুঝতে পারিনি, কিন্তু আমি সত্যি জানতে চাইছি। আপনি সেলফ এস্টিমের কথা বলেছেন, যেটা আমার অসম্ভব আছে। আপনি সেলফ লাভের কথা বলেছেন, আমার কাছে এটা সেলফ লাভ। কাউকে হার্ম না করে, কিছু না করে, আমি যদি কিছু নিজের ভালো থাকার জন্য আমি কিছু করি, সেটা তো আমার মনে হয় এর থেকে বেশি আর কি কাকে ভালোবাসতে পারি। আমি নিজেকে অসম্ভব ভালোবাসি, মানুষকেও ভালোবাসি, কিন্তু আগে আমাকে সুস্থ থাকতে হবে, তারপর না আমি অন্য কাউকে দেখতে পারবো। তো এটাই বলার ছিল যে প্লিজ আমাকে ভুল বুঝবেন না, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যদি আমার বন্ধু যদি নাচি, বা আমি যদি একা একা বাড়িতে নাচি, তাতে খারাপটা কী? মানে এটার থেকে কী মনে হচ্ছে আপনাদের? আমি যে বুঝতে পারিনি। সেলফ এস্টিম কথা তো এখানে আসছেই না। যাই হোক, মাফ করবেন যদি কোনো আমি অন্যায় কথা বলে থাকি, বা আপনাকে কাউকে হার্ট করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য ছিল আমার যে নিজেকে এক্সপ্লেন করা। আমি আপনাকে এটা বলিনি বেশ করে যেটা করি সেটা কথা নয়। আমার ডান্স, আমি খুশি হলে কী করি সেটা আমার কাছের লোকেরাই জানবে হয়তো এখন। সেই কারণে আমরা সব বন্ধুরাই কিন্তু এরকম পারবেন। তাই জন্যে আমরা সবাই এক একজনের সঙ্গে 2 বছর 25 বছর করে সম্পর্ক। এটাই আমার বলার ছিল। আমি বারবার বলছি আমি পারফেক্ট নই। আপনাদের যেটা মনে হবে সেটা লিখবেন। সবাই আমার ব্লগ ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটাই বলার আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার নতুন এপিসোড, নতুন গল্প। ঠিক আছে? চল টাটা, বাই বাই।